স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। গাজায় যুদ্ধবিরতির আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি শিগগিরই বলছে কাতার। ইসরায়েলি তাণ্ডবে নিহত 38, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল গ্রেপ্তার, ন্যায় বিচার টিকে আছে এখনো, বলছেন বিরোধী রাজনীতিকরা। এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক ঘিরে ব্যাপক প্রস্তুতি, ওয়াশিংটনে নিরাপত্তা জোরদার, সমাগম হবে প্রায় 2.5 লাখ মানুষের। Rainbow Paints, the color of joy. দর্শক, দেখছিলেন শিরোনামগুলো। এর আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। দীর্ঘ আলোচনার পর গাজায় যুদ্ধবিরতির চূড়ান্ত বিবরণ নিয়ে কাতারে আলোচনা চলছে। মধ্যস্থতাকারী দেশ কাতার বলছে, বিগত কয়েকবারের তুলনায় এবারের যুদ্ধবিরতির আলোচনা আশা জাগাচ্ছে। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে 38 ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি ইয়েমেনের হুতিদের। গাজায় অব্যাহত রয়েছে দখলদার বাহিনীর বর্বরতা। মঙ্গলবারও উপত্যকাটির মধ্যাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি ভবনে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হন। গত 15 মাসে গাজায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত সংখ্যা বেড়ে 46,645 জনে দাঁড়িয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় জানিয়েছে, গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় ফিলিস্তিনিরা উল্লেখযোগ্য বিপদের মুখোমুখি রয়েছেন। সংগঠনটির তথ্য মতে গত 5 দিন ধরে গাজায় বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয় কেন্দ্রগুলোতে ক্রমাগত আক্রমণ চালানো হচ্ছে। বাসিন্দাদের সাহায্যে এগিয়ে আসা জাতিসংঘের প্রচেষ্টা প্রত্যাখ্যান করে চলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। হামলার মধ্যেই চলছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। বুধবার মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, 8 ঘন্টারও বেশি সময় ধরে চলা রুদ্ধদ্বার আলোচনা আশাবাদ তৈরি হয়েছে। কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েল এবং গাজার শাসক গোষ্ঠী হামাসের কর্মকর্তারা বলেছেন, অবরুদ্ধ গাজার যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য চুক্তি সইয়ের বিষয়টি যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সম্ভাবনার পথে রয়েছে। এদিকে জিম্মি মুক্তি আশায় দিন গুনছেন ইসরায়েলি নাগরিকরা। প্রিয়জনদের ছবি হাতে নিয়ে তেল আবিবের রাস্তায় জড়ো হয়েছেন হাজারো মানুষ। এ সময় সমাবেশকারীদের সঙ্গে যোগ দেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্ট। অন্যদিকে ইয়েমেনের হুতি যোদ্ধারা বলেছে যে তারা দক্ষিণ ইসরায়েলি শহর ইলাতে একটি পাওয়ার স্টেশন ও তেল আবিবে ড্রোন ছুড়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা মঙ্গলবার ভোরে মধ্য ইসরায়েলের উপর দিয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র বাধা দিতে সক্ষম হয়েছে। চন্দ্রা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অবশেষে গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসনের মুখে পড়া প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। নিরাপত্তা কর্মী এবং সমর্থকদের সাথে ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর দ্বিতীয় দফার চেষ্টায় তাদের গ্রেপ্তার করা হলো। প্রেসিডেন্ট ইয়োলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিদ্রোহের অভিযোগে টানা 3 বার আদালতের শুনানিতে উপস্থিত না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশটির আদালত। এদিকে বিরোধী রাজনীতিকরা বলছেন, এর মাধ্যমে ন্যায় বিচারের পথেই রয়েছে দক্ষিণ কোরিয়া। কয়েক ঘন্টা নাটকীয়তার পর স্থানীয় সময় বুধবার সকাল 10টায় গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসনের মুখে পড়া প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। রাজধানী সিওলের ইয়োনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কয়েক মিনিট পরেই জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতির তদন্ত অফিসে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ইয়োলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিদ্রোহের অভিযোগে টানা 3 বার আদালতের শুনানিতে উপস্থিত না হওয়ার অভিযোগ রয়েছে। তাকে আটক করার দ্বিতীয় প্রচেষ্টা সফল হলেও ইয়োনকে গ্রেফতারে
তদন্তকারীদের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হয়। সংঘর্ষে জড়ান প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী ও প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস PSS এর সদস্যরা। ঘণ্টাব্যাপী হাতাহাতির পর তাকে গ্রেফতার করতে সক্ষম হন তদন্তকারীরা। অপসারিত প্রেসিডেন্টের গ্রেফতারে উল্লাস প্রকাশ করে বিরোধী রাজনীতিকরা বলছেন, এর মাধ্যমে ন্যায় বিচারের পথেই রয়েছে দক্ষিণ কোরিয়া। গত ডিসেম্বরে আকস্মিকভাবে সামরিক আইন জারি করেন ইয়ন। তীব্র প্রতিবাদের মুখে কয়েক ঘন্টা পর তা তুলে নেন। এরপর পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েন তিনি। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়। মঙ্গলবার এর শুনানি ছিল, তবে তিনি তাতে হাজির হননি। চন্দ্রা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওয়াশিংটনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রায় 2.5 লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিহাস সৃষ্টি করে আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানটিও হবে ভিন্নধর্মী। নানা আনুষ্ঠানিকতায় 4 দিন ধরে ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা উদযাপন করা হবে। শপথ গ্রহণের অনুষ্ঠানের দায়িত্বে থাকা কমিটি একটি বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে ওয়াশিংটনে নিরাপত্তা। আগামী 18 জানুয়ারি শনিবার ভার্জিনিয়ায় ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে নতুন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার অভ্যর্থনা এবং আতশবাজি প্রদর্শনের পর নৈশভোজ অনুষ্ঠিত হবে। 19 জানুয়ারি রোববার প্রয়াত সেনাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ওয়াশিংটনে একটি বিজয় র্যালিতে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন আর সন্ধ্যায় আরেকটি নৈশভোজে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সরকারি ছুটির দিনে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 20 জানুয়ারি মার্টিন লুথার কিং দিবস পালন করা হয়। সোমবার শপথ গ্রহণের আগে ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ঐতিহাসিক সেন্ট জর্জ গির্জায় প্রার্থনায় অংশ নেওয়ার পর হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ প্রায় 2.5 লাখ মানুষ। পেনসিলভেনিয়ার এক প্রেসিডেন্সিয়াল র্যালিতেও যোগ দেওয়ার পর ওভাল অফিসে প্রবেশ করবেন ট্রাম্প। স্বাক্ষরের আনুষ্ঠানিকতার পরপরই একাধিক নির্বাহী আদেশ জারি করবেন বলে জানা গেছে। অভিষেক অনুষ্ঠানটি 21 জানুয়ারি ঐতিহাসিক ওয়াশিংটন ন্যাশনাল গির্জায় জাতীয় প্রার্থনা ও ট্রাম্পের ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে। চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের মদতদাতা দেশের তালিকা থেকে কিউবার নাম সরিয়ে ফেলতে চাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বন্দিমুক্তি চুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। শিথিল করা হবে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। এরই মধ্যে নানা অপরাধে আটক 553 কারাবন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়। ক্ষমতা হস্তান্তরের আগে বৈদেশিক নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছেন জো বাইডেন। তারই অংশ হিসেবে ট্রাম্পের শপথ নেয়ার মাত্র 5 দিন আগে কিউবা নিয়ে এমন সিদ্ধান্ত নিলেন তিনি। সন্ত্রাসবাদে উস্কানিদাতার তালিকা থেকে কিউবাকে সর্বপ্রথম বাদ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে সহায়তার অভিযোগে কিউবাকে ওই তালিকায় যুক্ত করেন। ইরান কখনই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি। মঙ্গলবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সরকারের এমন অব্যাহত অভিযোগ নাকচ করেন তিনি। ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় গত বছরের নভেম্বরে মার্কিন বিচার বিভাগ এক ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, ইরানের রেভলিউশনারি গার্ড কোরের নির্দেশে ট্রাম্পকে হত্যার ওই চেষ্টা চালানো হয়েছিল। তবে হামলা চালানোর আগেই
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিকল্পনাটি নস্যাৎ করে দেয়। গত বছর মার্কিন নির্বাচনের প্রচার চলাকালে ট্রাম্পও অভিযোগ করেছিলেন তাকে হত্যা চেষ্টার পেছনে ইরানের হাত থাকতে পারে। এবার নির্বাচনী প্রচারণায় দুবার হত্যা চেষ্টা থেকে প্রাণে বেঁচে যান ট্রাম্প। গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। বিরতির পর আবার স্বাগত গ্লোবাল টাইমে। দক্ষিণ আফ্রিকার স্ট্রিশফন্টেইন শহরে একটি পরিত্যক্ত সোনার খনিতে আটকা পড়ে শ্রমিকদের উদ্ধার কাজ চলছে। পুলিশ জানিয়েছে মঙ্গলবার উদ্ধার অভিযান শুরু হওয়ার পর থেকে স্ট্রিশফন্টেইনের খনি থেকে অন্তত 100 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খনি থেকে মৃতদেহের ব্যাগ এবং জীবিতদের উদ্ধার কাজ চালান উদ্ধারকারীরা। ধারণা করা হচ্ছে এখনো অনেক অবৈধ খনি শ্রমিক কমপক্ষে 2 কিলোমিটার মাটির নিচে আটকে আছে। শ্রমিকেরা খনিতে অবৈধভাবে খনন কাজ চালাচ্ছিলেন। কর্তৃপক্ষ শ্রমিকদের খাদ্য, পানি ও অন্যান্য সরবরাহ বন্ধ করে দিয়ে তাদের জোর করে বের করার উদ্যোগ নেয় অচল অবস্থা শুরু হয়। গত বছর দেশ জুড়ে অবৈধ খনির বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হওয়ার পর থেকে এই ব্যক্তিরা আত্মগোপনে ছিলেন। কর্তৃপক্ষের দাবি, শ্রমিকরা কোনো ধরনের অনুমতি ছাড়াই খনিকূপে প্রবেশ করে। শুধু মন্ত্রিত্ব নয়, টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ পার্লামেন্টের সদস্য পদও বাতিল করা উচিত বলে মনে করে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘোষণার পর এমন মন্তব্য করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এ মালেক। এ সময় তিনি বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার দেশের গরিব মানুষের টাকা লুট করে বিদেশে অট্টালিকা গড়ে তুলেছে। এ তালিকায় টিউলিপ সিদ্দিকও আছে। তাই ব্রিটিশ ক্যাবিনেটের পাশাপাশি দেশটির পার্লামেন্টে থাকারও নৈতিক অধিকার নেই শেখ রেহানার কন্যা টিউলিপের। গরিব মানুষের টাকা তারা লুট করে দেশের বাইরে নিয়ে আসছে এবং টিউলিপের বিষয়টা যেহেতু সে ব্রিটিশ এমপি, সে যদি মন্ত্রিত্ব থেকে রিজাইন করে ইজ নট গুড ইনাফ। তার এমপিশিপ থেকেও রিজাইন করার জন্য আমি ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি আমাদের এই ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে আহ্বান জানাবো। অবশেষে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। শেখ রেহানার কন্যার বিরুদ্ধে ছিল দুর্নীতির অভিযোগ। এসব দিয়ে দলের ভেতর বাহিরে তুমুল সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন টিউলিপ। এ তথ্য জানিয়েছে বিভিন্ন ব্রিটিশ সংবাদ মাধ্যম। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েই পদত্যাগ করলেন ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ লেবার পার্টির সরকারের আর্থিক খাতে দুর্নীতি রোধের দায়িত্বে ছিলেন। অথচ তার বিরুদ্ধেই ছিল দুর্নীতি ও ফ্ল্যাট কেলেঙ্কারি সহ বিস্তর অভিযোগ। এমনকি সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে 2019 সালের ক্রিকেট বিশ্বকাপের 2টি টিকিটও নিয়েছিলেন টিউলিপ। এ নিয়ে কিয়ার স্টারমারের সরকারের ক্যাবিনেটে তাকে সিটি মিনিস্টার পদে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। দাবি ওঠে শেখ রেহানার কন্যা টিউলিপকে বরখাস্তের। এমনকি এ নিয়ে পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সর্বশেষ তার পদত্যাগ করা উচিত বলে এক সাক্ষাৎকারে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরই জেরে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দেন টিউলিপ। এরই মধ্যে টিউলিপ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে তিনি তার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেখানে মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি বলে দাবি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ এমপি।
তার পদত্যাগপত্র গ্রহণ করে কিয়ার স্টারমার বলেন, বাংলাদেশের সঙ্গে তার পরিবারের সম্পর্কের কারণে মানহানির ঝুঁকির বিষয়ে টিউলিপ আরও সচেতন থাকতে পারতেন। এদিকে পেনশন মন্ত্রী এমা রেনল্ডসকে টিউলিপের স্থলাভিষিক্ত করা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। আসমাতুলি, নিউজ 24। এদিকে টিউলিপ সিদ্দিকের জায়গায় নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ মন্ত্রিসভায় সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে দেয়া পদত্যাগপত্রে সব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। আগের বছরের মতো 2024 সালেও যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ চালিত গাড়ি ইভি বিক্রিতে দ্বিতীয় স্থানে রয়েছে হুন্দাই মোটর গ্রুপ। প্রথম স্থানে রয়েছে টেসলা। কোরিয়ান অটোমোবাইল অ্যান্ড মোবিলিটি অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী হুন্দাই ও এর সহযোগী কিয়া যুক্তরাষ্ট্রে গত বছর প্রায় 1,23,000 ব্যাটারি চালিত গাড়ি বিক্রি করেছে, যার বাজার হিসাব 10%। তবে টেসলার সঙ্গে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির ব্যবধান ব্যাপক রয়েছে। এ সময় ইলন মাস্ক মালিকানাধীন কোম্পানিটি বিক্রি করেছে 5,91,400 ইউনিট ইভি। ইভি বিক্রির ক্ষেত্রে মার্কিন অটোমেকার জেনারেল মোটরস ও ফোর্ড মোটর তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। জার্মানির বিলাসবহুল অটোমেকার BMW রয়েছে পঞ্চম স্থানে। ওমানের মরুভূমি আর শুষ্ক পরিবেশের মধ্যে ফুটে উঠেছে সবুজের সম্ভার। ওমানের কৃষিক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু করেছেন বাংলাদেশি কৃষকরা। সেখানে তারা চাষ করছেন শসা, মূলা, ঢেঁড়স এবং অন্যান্য দেশীয় সবজি। এই সাফল্যের পেছনে রয়েছে বাংলাদেশি কৃষকদের পরিশ্রম, দক্ষতা আর উদ্ভাবনী চিন্তাভাবনা। ওমান থেকে পলাশ শীলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশ ওমানের দোচোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ। ক্ষেতের মধ্যে ফলেছে বেগুন, মূলা, টমেটো, বাদ যায়নি সিম ও নানা জাতের কাঁচামরিচ, ঢেঁড়স, ফুলকপি, বাঁধাকপিও আছে। ওমানের সবুজের এই সমারোহ দেখে মনে হয় এ যেন ছোট্ট এক টুকরো বাংলাদেশ। 16 বছর যাবৎ এই সবজি বাগান করতেছি। এই মাজারাটা আগে মরুভূমি ছিল, শুধু আছিল গাছ, ওই যে খাড়া গাছ বলে আরবিতে, এগুলা ছিল। এগুলা এখানে শেওয়াল দিয়া সাফাই করিয়া তারপরে সেবক দিয়া শুরু। পরিশ্রম করলো আমরা একটু ভালো, আমাদের ফ্যামিলি চলে এই পয়সা দিয়া। আর এসব সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন প্রবাসী বাংলাদেশি কৃষকরা। ওমানের বাজারে বাংলাদেশি সবজির চাহিদা দিন দিনই বাড়ছে। এতে নিজেদের পরিবারের জন্য ভালো আয় নিশ্চিতের পাশাপাশি স্থানীয় বাজারে অবদান রাখছেন কৃষকরা। বাংলাদেশ সরকার কাছে আমাদের একটা আবেদন, যাতে আমরা রেমিডেন্স পাঠাতে পারি। বাংলাদেশ সরকার আমাদের দিকে আমরা বড় বড় সবজি বাগান করতে পারি, আমাদের দেশে আমরা রেমিডেন্স পাঠাতে পারি। পরবাসে বাংলাদেশি কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় সবজি স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি করা হচ্ছে প্রতিবেশী বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।